বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালের চলচ্চিত্র ডেকাড অব দ্য ডেডের গল্প, ভয়ঙ্কর এক জগতের সূচনা। গল্পের শুরু হয় জম্বি অ্যাপোকালিপসের 10 বছর পর। মানবজাতি তখন দুভাগে বিভক্ত। একদল নিজেদের সার্ভাইভালিস্ট বা টিকে থাকার সংগ্রামী মনে করে, আর অন্য দল হল সোয়ান, যারা জম্বিদের উপাসনা করে। আমরা দেখতে পাই ব্যান নামের একজন সার্ভাইভালিস্ট তার বিশাল নৌকায় টুইটার এবং রিশেল নামের দুই তরুণীর সাথে যাত্রা করছেন। একদিন তারা দেখতে পায় একটি ছোট নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে রিশেল ভাবে যে এরা হয়তো তাদেরই লোক, কিন্তু তাদের নৌকায় কালো পতাকা দেখে সে বুঝতে পারে যে এরা সোয়ান। এবার হয়তো তাদের লড়াই করতে হবে। ব্যান দ্রুত তার সঙ্গিনীদের অস্ত্র দিয়ে লুকিয়ে থাকতে বলে এবং নিজে মাছ ধরার ভান করে। সোয়ানরা ব্যানের নৌকার খুব কাছে এসে বলে যে এখানকার মাছও দূষিত হয়ে গেছে, তাই এখানে মাছ না ধরাই ভালো। কথা বলতে বলতে তারা ব্যানের নৌকার একদম কাছাকাছি চলে আসে এবং ব্যান দেখতে পায় যে তারা একটি সাদা ছেলেকে তাদের নৌকায় বন্দী করে রেখেছে। সোয়ানরা ব্যানকে আক্রমণ করতে যাবে, এমন সময় টুইটার, যে ইতিমধ্যেই পানিতে লুকিয়েছিল, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্যান এবং রিশেলও একসাথে তাদের আক্রমণ করে। এর ফলে তারা সেই সোয়ানদের হত্যা করতে সক্ষম হয় এবং সেই সাদা ছেলেটিকে বাঁচায়। এরপর তারা জানতে পারে ছেলেটির নাম রেমি। রেমিকে বাঁচানোর জন্য তার দলের লোকেরা তাদের পুরস্কৃত করবে, তাই তারা রেমির দ্বীপে যায়। ব্যান রেমির সাথে দ্বীপের কিছুটা ভেতরে যায়। এদিকে টুইটার আর রিশেল ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, যাতে রেমির লোকেরা কোনো চালাকি করার চেষ্টা করলে তারা গুলি করতে পারে। সেখান থেকে রেমির দলের লোকেরাও অস্ত্র নিয়ে আসে। তাদের দলের নেতা হলেন জেমস, যিনি সহজেই টুইটার এবং রিশেলকে দেখে ফেলেন এবং বলেন যে এভাবে লুকিয়ে থাকার কোনো দরকার নেই, সামনে চলে এসো, তোমাদের আমাদের কাছ থেকে কোনো বিপদ হবে না। তখন তারা সামনে আসে। এরপর জেমস রিশেলের দিকে তাকিয়ে বলে যে আমার মনে হয় আগেও দেখা হয়েছে। রিশেল বলে যে এমনটা হতেই পারে না, আমি তো আপনাকে চিনিও না। কিন্তু জেমস বলে যে না, আমি তোমাকে কোথাও দেখেছি, অপেক্ষা করো, আমাকে একটু মনে করতে দাও। তারপর সে একটু চাপ দিয়ে মনে করে বলে যে হ্যাঁ, আমি তোমাকে তোমার বোন স্ট্যাসির ছবিতে দেখেছি। সে আউটব্রেকের 2 বছর পর এখানে এসেছিল। তার কিছু জিনিসপত্র এখনও আমাদের কাছে আছে। যদি চাও তোমরা তোমাদের পুরস্কার এবং স্ট্যাসির জিনিসপত্র নিতে পারো। ব্যান এবং টুইটার এটিকে নিরাপদ মনে করে না, কিন্তু রিশেল তার বোনের নাম শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই সে যেতে রাজি হয়। এখন ব্যান তাকে একা ছাড়তে পারে না, তাই সে এবং টুইটারও তার সাথে যায় এবং একটি দেওয়াল পার হয়ে তারা জেমসের উপনিবেশে পৌঁছায়। আউটব্রেকের পর এখানকার লোকেরা আবার নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করছে। একদিকেই লোকেরা ফসল ফলাচ্ছে, অন্যদিকে তারা মাছ ধরছে। এর পাশাপাশি বেঁচে থাকার জন্য তারা রামও তৈরি করে। তারা বিদ্যুতের জন্য সোলার প্যানেলও ব্যবহার করে। এরপর তারা ব্যানকে তার পুরস্কার দেয় এবং রিশেলের বোনের জিনিসপত্র ফিরিয়ে দেয়। এর মধ্যে রিশেল একটি লকেট খুঁজে পায়, যেটি সে তার বোনকে উপহার দিয়েছিল। আরও অনেক জিনিস ছিল এবং একটি ছবিতে 2 বোন একসাথে ছিল। এই সব দেখে রিশেল খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং জেমসকে জিজ্ঞাসা করে যে তার বোনের কি হয়েছিল। তখন জেমস জানা যে সে গত 2 বছর আগে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, বলেছিল যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর রিচেল একপাশে গিয়ে কাঁদতে শুরু করে। টুইটার তাকে সান্ত্বনা দেয় যে আমরা তাকে খুঁজে বের করব, চিন্তা করো না। তখন সে কাঁদতে কাঁদতে বলে যে তার বোন বেঁচে ছিল, আর আমি তাকে মৃত ভেবে কখনো তাকে খুঁজতে চেষ্টা করিনি। ব্যান এখন এই লোকদের বিশ্বাসযোগ্য মনে করে, তাই সে তাদের সাথে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর এই লোকেরা একসাথে খাওয়া দাওয়া করে এবং আনন্দ করে। কিন্তু পরের দিন সকালে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জেমস বলে যে মনে হয় সোয়ানরা হামলা করেছে, তারা আমাদের দেয়াল ভেঙে দিয়েছে, অনুপ্রবেশকারীরা আসছে, তাদের সংখ্যা অনেক বেশি হবে, তাই সবাই নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত হও। এরপর সে ব্যান এবং তার সঙ্গিনীদের এখানে থাকতে বলে যে এটা আমাদের লড়াই, তাই তোমরা এখানে আরামে থাকো। কিন্তু ব্যান এটিকে ঠিক মনে করে না। ব্যান এবং টুইটারও তাদের সাথে যায়, কিন্তু রিচেল রেমির সাথে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তারা সেই পাশেই যায় যেখান থেকে বিস্ফোরণের শব্দ আসছে এবং দেখে যে অনেক জম্বি আসছে। তখন এই লোকেরা লুকিয়ে সেই জম্বিদের উপর গুলি চালায়। তারা তাদের মেরে ফেলে। এছাড়াও তারা এমন পরিস্থিতি এড়াতে অনেক ফাঁদ তৈরি করে রেখেছিল, তাই তারা ট্রিগার টানে এবং মাটি থেকে একটি তার বেরিয়ে আসে। এটিতে আঘাত পেয়ে অনেক জম্বি বৈদ্যুতিক শক পেয়ে মারা যায়। এদিকে রিচেল জেমসের একটি বাক্সে অনেক ছবি খুঁজে পায়, যার মধ্যে তার বোন স্ট্যাসির একটি ছবি ছিল। এরপর রেমি তাকে জানায় যে জেমসের স্ত্রী এবং স্ট্যাসির সাথে আরও অনেক লোককে সোয়ানরা তুলে নিয়ে গিয়েছিল। তারা পুরো দ্বীপে ছড়িয়ে আছে। আসলে আমাদের উপনিবেশ বিভক্ত, তারা এক পাশে থাকে আর আমরা অন্য পাশে। এটা শুনে রিচেল রেগে যায় এবং বলে তোমরা পাগল নাকি, জম্বিদের সাথে কে দ্বীপ ভাগাভাগি করে থাকে। তখন একটি জম্বি জানলা দিয়ে হাত ঢুকিয়ে রেমিকে ধরে ফেলে। রেমি টেবিলের উপর রাখা ছুরিটা তুলে জম্বির হাত কেটে ফেলে এবং অনেক কষ্টে নিজেকে বাঁচায়। এরপর সে রিচেলকে জানায় যে সোয়ানদের প্রধান হলো গ্রাইনার এবং তোমার বোনকে অপহরণ করা হয়নি, বরং সে গ্রাইনারের সবচেয়ে অনুগত এবং তার সন্তানের মা হতে চলেছে।
এটা শুনে রিচেল হতবাক হয়ে যায়, যেটা সত্যি হতে পারে না, আমার মন কেন এমনটা করবে? তখন রেমি বলে যে আসলে আমি তোমাদের খুঁজতে বেরিয়েছিলাম, তোমরা বান্টি হান্টার, তোমরা আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো, কিন্তু আমি দুর্ঘটনাক্রমে সোয়ানদের হাতে পড়ে যাই। তখন আরও একটি জম্বি তাদের আক্রমণ করে, তাই রিচেল কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু রেমি জম্বিদের হাতে পড়ে যায়, যারা তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এখানে জেমস তার লোকদের নিয়ে ধীরে ধীরে জম্বিদের হত্যা করে। উভয় পক্ষ থেকে কিছু লোক মারা যাচ্ছে। তখন একটি জম্বি রিচেলের পিছনে যায়, তার কাছ থেকে বাঁচতে রিচেল হ্রদে ঝাঁপ দেয়। তখন সেই জম্বিও তার পিছনে ঝাঁপ দেয় এবং এরপর অনেক কষ্টে সে একটি ছুরি বের করে এবং সেটিকে পদদলিত করে সেই জম্বিটিকে হত্যা করে। এখানে ব্যান এবং টুইটার গোলাবারুদ আনতে একটি পুরনো বিমানে প্রবেশ করে। তখন একটি জম্বি পিছন থেকে টুইটারের কাঁধে কামড় দেয়। ব্যান সময় নষ্ট না করে সেই জম্বিটিকে হত্যা করে। এরপর সে টুইটারকে বলে যে আমাদের 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা পর তুমি রূপান্তরিত হবে। ক্ষতটি খুব গভীর নয়, তাই তুমি আমার সাথে ক্যাম্পে আসছো, আমাদের শুধু এটিতে ওষুধ লাগাতে হবে। এখন বন্ধুরা, টুইটার রিচেলকে এই বিষয়ে লুকাতে বলে এবং তাকে না জানাতে বলে, এবং যখন তারা দুজন রিশেলের সাথে দেখা করে, রিশেল তাদের জানায় যে এই পুরো দ্বীপটি গুপ্তধনে পূর্ণ। জেমস আগেই জানত যে আমি স্ট্যাসির বোন, এবং সে ইচ্ছে করেই আমাদের এখানে ডেকেছে। তখন ব্যান জেমসকে নিশ্চিত করে যে আসলে আমাদের সোয়ানদের সাথে একটি চুক্তি ছিল, যার অধীনে আমরা প্রতি কয়েকদিন পর পর তাদের কাছে একজন সাধারণ মানুষ তুলে দিতাম। কিন্তু মনে হচ্ছে এখন তারা এই চুক্তি ভাঙতে চায়, তাই তারা আমাদের উপনিবেশে আক্রমণ করেছে। দেখো, তোমরা আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু এটাও মনে রেখো যে তোমরা নির্দোষ নাও, তোমরা এখনও বেঁচে আছো। এর স্পষ্ট অর্থ হলো যে তোমরাও বেঁচে থাকার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছ। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি সোয়ানদের থামাতে চাই। আমি সেই পাগল গ্রাইনারকে হত্যা করতে চাই, কিন্তু আমাদের তোমাদের সমর্থন দরকার। এখন রিশেল জেমসের পরিকল্পনা জানতে চায়। তখন সে বলে যে সোয়ান উপনিবেশে একটি এলাকা আছে, যেটিকে তারা প্যারাডাইজ বলে। সেখানেই তারা মৃতদের রাখে। আমরা পুরো এলাকাটি উড়িয়ে দেব, কিন্তু এর জন্য রিশেল আমাদের তোমাকে ফাঁদ হিসাবে ব্যবহার করতে হবে। তোমার বোন সেখানকার প্রধান পুরোহিতা। কিন্তু ব্যান এইসব উন্মাদনার জন্য প্রস্তুত নয়। এরপর জেমস এবং তার লোকেরা বন্দুকের মুখে তাদের একটি বড় লোহার খাঁচায় পুরে তাদের গলায় তালা লাগিয়ে দেয়। সে তাদের অস্ত্র ইত্যাদি ছিনিয়ে নেয়। এর ফলে ব্যান রাগে চিৎকার করে বলে যে সে তাদের ছাড়বে না। তখন জেমস তাকে বোঝায় যে তুমি এখনও চিৎকার করছো, তাই না? দেখো, আগামীকাল তুমি আমাকে ধন্যবাদ দেবে। এরপর সে পুরো সত্যটা বলে যে আমি আমার পরিচিতদের নিয়ে জম্বিদের থেকে বাঁচতে এই দ্বীপে এসেছিলাম। কয়েক বছর পর গ্রাইনার নামের একজন লোকও এসেছিল। সে তার পুরো পরিবারকে হারিয়েছিল, তাই সে খুব হতাশ ছিল। আমরা তাকে এগিয়ে যেতে বলেছিলাম, কিন্তু পরিবার হারানোর যন্ত্রণা তাকে ভেতর থেকে খাচ্ছিল, এবং একদিন সে নিজেকে গুলি করে। আমরা তাকে বাঁচিয়েছিলাম, কিন্তু সে কোমায় চলে গিয়েছিল। স্ট্যাসিও আমাদের সাথে থাকত, যে খুব ধার্মিক এবং ভালো মেয়ে ছিল। সে প্রতিদিন গ্রাইনারের সামনে বাইবেল পড়ত, এবং কয়েক মাস পর সে কোমা থেকে বেরিয়ে আসে। কিন্তু ততদিনে তার মানসিকতা অনেক বদলে গিয়েছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে তার কোমায় ঈশ্বর তার কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে মানবজাতিকে বাঁচাতে বলেছিলেন। সে অদ্ভুত এবং বিভ্রান্তিকর অনুভব করতে শুরু করেছিল। এরপর সে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যা আমরা মোটেই মানতে রাজি ছিলাম না। কিন্তু সে স্ট্যাসিকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, এবং একদিন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেদের পরিবার তৈরি করব, এবং এও বলে যে আমরা এখান থেকে দূরে যাচ্ছি। কিন্তু এই দ্বীপে আমাদেরও এতে কোনো আপত্তি ছিল না, তাই আমরা অনুমতি দিয়েছিলাম। কিন্তু তুমি জানো সে সেখানে কি করল? সেই লোকেরা জম্বিদের পূজা করতে শুরু করল এবং স্ট্যাসির সাহায্যে ক্রমাগত সন্তানও উৎপাদন করল। তাদের জনসংখ্যা আমাদের চেয়েও কয়েক গুণ বেড়ে গিয়েছিল, কিন্তু এখন আমাদের এই সব শেষ করতে হবে। এরপর রাতে বন্ধুরা জেমস এবং তার লোকেরা শুধুমাত্র রিশেলকে খাঁচা থেকে বের করে, তার হাত ইত্যাদি বেঁধে তারা তাকে গ্রাইনারের ঘাঁটিতে নিয়ে যায়, যেখানে স্ট্যাসিও আছে। তারা তাদের বলে যে দেখো, এ হলো তোমার বোন। যদি তোমরা তাকে জীবিত এবং মৃত না চাও, তাহলে আগামীকাল সকালে 20টি নৌকা সৈকতে ফিরিয়ে দাও, যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। অন্যথায় আমরা তোমাদের বোনকে বোমা দিয়ে উড়িয়ে দেব। স্ট্যাসি এত বছর পর তার বোনকে দেখে খুশি হয় এবং জেমসের শর্ত মেনে নেয়। কিন্তু জেমস যেইমাত্র চলে যেতে শুরু করে, সেই লোকেরা হঠাৎ তাকে আক্রমণ করে। তারা তার অস্ত্র কেড়ে নেয় এবং রিশেলকে তাদের হেফাজতে নেয়। এরপর তারা জেমস এবং তার লোকদেরও বন্দী করে। তখন রিশেলের বোন তাকে বোঝায় যে তোমারও আমাদের অংশ হওয়া উচিত। ঈশ্বর আমাদের একটি পথ দেখিয়েছেন, তুমিও আমাদের সাথে সেই পথে যোগদান করো। তখন সে জম্বি হওয়ার সুবিধাগুলি তুলে ধরে বলে যে দেখো, ক্ষমা ও তৃষ্ণার কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর ভয় চিরতরে শেষ হয়ে যাবে। এই ঘটনা বিজ্ঞানের সমস্ত নিয়ম ভঙ্গ করে। এটি আমাদের সমস্ত কষ্ট এবং দুর্ভোগ থেকে মুক্তি দেয়। কাজ করার কোনো চিন্তা নেই, কিছু করার কোনো চিন্তা নেই। কিন্তু রিশেল রাজি হয় না। সে তার বোনকে বোঝায় যে এটা উন্মাদনা। আমরা মানুষ,
আমাদের স্বাধীন ইচ্ছায় বাঁচার অধিকার আছে। ঈশ্বর আমাদের একটি মস্তিষ্ক দিয়েছেন যা আমাদের ব্যবহার করতে হবে। এখানে বন্ধুরা অনেক জম্বি ভ্যানের খাঁচায় আক্রমণ করতে শুরু করে, কিন্তু খাঁচাটি বন্ধ থাকায় সে নিরাপদ থাকে। তখন টুইটার একটি জম্বির কাছে একটি চাবি দেখতে পায়। সে খাঁচার জালের মধ্য দিয়ে হাত ঢুকিয়ে চাবিটি বের করে। এরপর পরের দিন সকালে আমরা দেখতে পাই রিশেল এবং স্ট্যাসি একসাথে হাঁটছে। দুজনই এখনও তাদের বক্তব্য প্রমাণ করতে চায়। রিশেল বলে যে এইসব ভুল, এই পরিবেশে তোমরা তোমাদের ভবিষ্যৎ শিশুদের কিভাবে বড় করবে। তখন স্ট্যাসি বলে যে আমি আমার সন্তানদের অমরত্বের উপহার দিচ্ছি, তারা চিরতরে অমর হয়ে যাবে। অন্যদিকে সমস্ত জম্বি সেখানে চলে যাওয়ার পর ব্যান এবং টুইটার সেই চাবির সাহায্যে খাঁচা থেকে নিজেদের মুক্ত করে। এরপর তারা জেমসের বাড়িতে যায়, যেখানে তারা একটি মানচিত্র পায়, সেটাও গ্রাইনারের লুকানো আস্তানার। সেখানে কিভাবে পৌঁছাতে হবে তারও ইঙ্গিত দেওয়া হয়। এরপর কি হলো বন্ধুরা, তাদের তৃতীয় সঙ্গিনীকে বাঁচাতে তারা দুজন একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে গ্রাইনারের এলাকায় পৌঁছায়, যেখানে অনেক স্পিকার লাগানো আছে। সেখানে গ্রাইনার তার ভাষণ দিচ্ছে যে আমি বিচার দিবস পর্যন্ত জীবিত থাকব, যতদিন না ঈশ্বর নিজে আমাকে নিতে পৃথিবীতে আসছেন আমি এখান থেকে যাব না। তখন তারা দুজন রাত পর্যন্ত লুকিয়ে থাকে, এবং রাতে যখন প্যারাডাইসে নিরাপত্তা কম থাকে তারা দুজন একে একে নিরাপত্তা রক্ষীদের গোপনে হত্যা করে। অন্যদিকে গ্রাইনার জেমসকে অর্ধেক মেরে টুকরো টুকরো করে তার সঙ্গী খাচ্ছিল, সে তার পরিবারকেও খাওয়ায়। জেমস বলে এভাবে করো না, আমাকে মেরে ফেলো, তারপর যত খুশি খাও। তখন গ্রাইনার বলে না না না, যদি আমরা তোমাকে মেরে ফেলি তাহলে তোমার আত্মা চলে যাবে এবং তোমার মাংস বিষাক্ত হয়ে যাবে, তাই আমি তোমাকে জীবিত রাখব, এবং আগামীকাল সকালে যখন এই আশীর্বাদের 10 বছর পূর্ণ হবে তখন আমি আমার সিদ্ধান্ত বিশ্বকে জানাবো, এই সন্ধ্যা দেবদেবীদের নামে। আর রিশেল এইসব দেখে ট্রমাগ্রস্ত হয়ে পড়ে, সে বিশ্বাস করতে পারে না যে এমন কিছু হচ্ছে। এরপর বন্ধুরা ব্যান এবং টুইটার এই জিনিসটি গোপনে দেখছে, এবং এই সময় এখানে অনেক লোক আছে, তাই তারা প্রকাশ্যে আসতে পারছে না। অবশেষে গ্রাইনার জেমসের মাংসের একটি টুকরো একটি প্লেটে পরিবেশন করে, আর তা দেখে রিশেল বমি করে। এরপর গ্রাইনার এবং স্ট্যাসি একসাথে রিশেলকেও অমর করার একটি আচার পালন করে। তখন টুইটার এখানে আক্রমণ করে এবং রিশেলকে এখান থেকে পালিয়ে যেতে বলে। একই সময় ব্যান একজন অদ্ভুত লোকের কাছে পৌঁছায়, যে বলে যে দয়া করে আমার মাথায় আঘাত করো না। সে জিজ্ঞাসা করে যে তুমি কি? সে বলে যে আমি একজন এক্সোলাইট, আমি উপরে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা কাটি, খাই এবং এইভাবেই আমরা জীবন পাই। অর্থাৎ বন্ধুরা, এরা আসলে জম্বি ছিল না। অর্থাৎ টুইটার এখন পর্যন্ত জম্বিতে রূপান্তরিত না হওয়ার কারণ ছিল যে তাকে একটি এক্সোলাইট কামড়েছিল, জম্বি নয়। যখন এক্সোলাইট ব্যানকে আক্রমণ করে, ব্যানও তাকে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর সে রিশেলের সাথে দেখা করে, যে খুব ভয় পেয়েছিল। সে বলে যে গ্রাইনারের সঙ্গীরা সর্বত্র আছে, কিন্তু ব্যান তাকে সাহস রাখতে বলে। অন্যদিকে টুইটারের পেটে গুলি লাগে, কিন্তু তা সত্ত্বেও সে হাল ছাড়ছে না, বরং সে গ্রাইনারের লোকদের ওপর এলোপাথারি গুলি চালায়। অবশেষে সে প্যারাডাইসে পৌঁছায়, যেখানে আসলে অনেক জম্বি আছে। সেখানে সে বোমাটি বের করে এবং এরপর ব্যান এবং রিশেল সেখানে যায়। ব্যান তাকে বলতে চায় যে তুমি সংক্রামিত নও, যে তোমাকে কামড়েছিল সে জম্বি ছিল না, কিন্তু টুইটার তার কথা শোনে না। সে পিনটি বের করে এবং সেখানেই বিস্ফোরণ ঘটায়, যেখানে সে নিজে সমস্ত জম্বিদের সাথে মারা যায়। কিন্তু হ্যাঁ, গ্রাইনার এবং স্টেসি রক্ষা পায়। ব্যান এবং রিশেল এরপর টাওয়ারে প্রবেশ করে, যেখানে গ্রাইনার রেডিওতে তার আদর্শ সম্পর্কে কথা বলছিল, এবং এরপর হঠাৎ রিশেল তাকে মারতে আসে। তখন সে রাগে রিশেলকে মারতে শুরু করে, কিন্তু তার বোন এটা দেখতে পারে না এবং সে পেছন থেকে তার নিজের স্বামীকে আক্রমণ করে। অবশেষে ব্যান তাকে গুলি করতে যায়, কিন্তু গ্রাইনারের মুখে কোনো ভয় ছিল না। সে বলে আমাকে গুলি করো, আমার কিছু হবে না। কিন্তু ব্যান সরাসরি তার মাথায় লক্ষ্য করে, যার ফলে গ্রাইনার অনুরোধ করতে শুরু করে যে না না না, মাথায় আক্রমণ করো না, কিন্তু সে সরাসরি গুলি করে এবং তার কাজ সেখানেই শেষ হয়। এরপর পরের দিন সকালে আমরা দেখি যে ব্যান এবং রিশেল একেবারে নিরাপদ। এছাড়াও রিশেল তার বোন স্টেসিকে নিয়ে এখান থেকে যাচ্ছে, এবং এই লোকেরা আরামে নৌকা দিয়ে চলে যায়, এবং এর সাথে এই ছোট্ট চলচ্চিত্রটি শেষ হয়। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।